সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি নাজমুস সালেহি। পাহাড়ে আবারও পুরানো খেলা শুরু হয়েছে। মন্তব্য বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ির অশান্ত পরিবেশের পেছনে ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে এমন ভাষ্য স্বরাষ্ট্র উপদেষ্টার। এদিকে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ এই ধর্ষণকে ভুয়া আখ্যায়িত করে পরবর্তীকালে ভুল স্বীকার করলেও সমালোচনা এখনও থামেনি। খাগড়াছড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় এক ইউপি সদস্যকে প্রকাশ্যে পিটিয়ে মারার সংবাদ হয়েছে গণমাধ্যমে। কারণ হিসেবে বলা হয়েছে চাঁদাবাজি ও মাদক ব্যবসার ঘটনা ঘটছে। ঘটনার পরও পেছনের ঘটনাও বলা হচ্ছে, কিন্তু প্রতিরোধ হচ্ছে না কেন? সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আজকের সম্পাদকীয় উত্তাল খাগড়াছড়ি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, এবং তার সঙ্গে সহ আলোচক হিসেবে থাকবেন মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য যা করতে হবে, টেলিভিশনে দেখানো নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও ফেসবুকের মাধ্যমে পাঠাতে পারেন আপনাদের মন্তব্য। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। সহিংসতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছে উপদেষ্টা। ষড়যন্ত্র রুখতে না পারলে জাতীয় নিরাপত্তা বিপন্নের শঙ্কা রাজনীতিবিদদের। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা যুক্তরাজ্যের। সিইসির সঙ্গে হাই কমিশনারের বৈঠক। তফসিলের পরে ধাপে ধাপে ১৫০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ। এবং সিঙ্গাপুর থেকে ব্যবসা সরিয়ে বাংলাদেশে আনতে চায় স্টার্লিং। সেবা দেওয়া হবে পাশের কয়েকটি দেশে। গাজীপুরে হবে গ্রাউন্ড স্টেশন। অনুমোদন চেয়ে বিটিআরসিকে চিঠি। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। আমরা সরাসরি যেতে চাই আলোচনায়। আমরা আজকের আলোচনা শুরু করতে চাই গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে। খাগড়াছড়ি উত্তাল, আপনি জানেন, ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে নিহতের ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলছেন যে আবার পাহাড়কে ঘিরে পুরানো খেলা। উনি আসলে কি বেশ কিছু ইঙ্গিত দিয়েছে, যদি আপনাকে একটু বলি। তিনি বলছেন যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু আগেই। কেবল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালিদের পাহাড়ি এলাকায় পুনর্বাসিত করার পরে সেখানে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, আর সেই জন্য সেখানে তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। তিনি আসলে যেটাকে ইঙ্গিত দিচ্ছে, বাস্তবতা কি আসলে তেমন? আমি মেজর হাফিজের সঙ্গে একমত নই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, পাহাড়ে আসলে আমাদের অনেকগুলো সমস্যা আছে। সেই সমস্যাটা পাকিস্তান জমানা থেকে, অর্থাৎ সেই যে কাপ্তাই লেকটা তৈরি হয়েছিল তখন থেকে কতগুলো সমস্যা আছে। পাহাড়ি যে জনগোষ্ঠী যারা আছেন সারা পৃথিবীতেই তাদেরকে বিশেষ মর্যাদা দেয়া হয়। এমনকি ভারতে, ভুটানে যে সকল পাহাড়ি অঞ্চলে, দুর্গম অঞ্চলে যারা বসবাস করে, তাদের কাছ থেকে সরকার ট্যাক্স পর্যন্ত নেয় না। আমি একটা সেমিনারে ভুটানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলাম, তো বললো যে ভুটানের যে দুর্গম এলাকা, ওই এলাকাতে যদি আমাদের ক্যান্টনমেন্ট স্থাপন করতে হতো, সেই ক্যান্টনমেন্ট স্থাপন করতে আমাদের যে খরচ যেত তার ১০০ ভাগের ১ ভাগ, মানে 1% খরচও আমরা সেই পাহাড়িদের করি না। আমরা শুধু তাদেরকে অটোনমি দিয়ে রেখেছি। অটোনমিতে দিয়ে রাখার কারণে তারাই তাদের নিজেদের স্বার্থে এই পাহাড়কে তারা নিরাপত্তার বহুতে যাকে বলে আটকে রাখছে। এবং ওখানে বিদেশি শক্তি বলেন, আমাদের দেশি শক্তি কোনো অবস্থায় নেই, পুরো জিনিসটা তাদের মধ্যে করে রাখছে। তো আমাদের এই যে পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চল তো হঠাৎ করে ১৯৭১ সনে হয়নি। এই পাহাড়ি অঞ্চল সুলতানি জমানাতে ছিল, পাহাড়ি অঞ্চল চন্দ্রগুপ্ত মৌর্য জমানাতে ছিল, পাহাড়ি অঞ্চল মুঘল আমলও ছিল। হাজার বছরের যে ইতিহাস পাহাড়কে কেন্দ্র করে, এবং যারা ইতিপূর্বে দিল্লি থেকে শাসন করেছে, পিন্ডি থেকে শাসন করেছে, কলকাতা থেকে শাসন করেছে, মুর্শিদাবাদ থেকে শাসন করেছে, এমনকি এই যে রোহিঙ্গাদের যে অঞ্চল আরাকান, এখান থেকেই তো বাংলা ভাষার সৃষ্টি। তো প্রায় ৮০০ বছর, 800 ইয়ার্স আমাদের গ্রেটার চট্টগ্রাম তো এই রোহিঙ্গাদের অধীন ছিল, মানে আরাকান রাজ্যের অধীন ছিল। তখনও পাহাড় ছিল। তো যেখানে একটা রাজনীতি, একটা সংস্কৃতি, একটা কৃষ্টি এবং কালচার
সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে কাস্টম। এবং আপনারা জানেন যে ব্রিটিশ যে ল আছে, সেই ব্রিটিশ ল তো লিখিত ল না, সেখানে কোনো লিখিত সংবিধান নেই, আনরিটেন কনস্টিটিউশন। তো সেই কনস্টিটিউশন এবং ব্রিটিশ লিগেসি, তাদের ঐতিহ্যের একটা বড় বিষয় হলো যে কোনো একটা সমাজে যখন একটি কাস্টম হয়ে যায়, প্রথা হয়ে যায়, ওই প্রথা আইনি গুরুত্ব এত এত বেশি, কোনো সাংবিধানিক আইন, কোনো সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আইন দিয়ে কখনো প্রথার উপর কোনো আইন করা যাবে না। তো আমরা যে গণতন্ত্রের কথা বলি, যে ব্রিটিশ গণতন্ত্রের কথা বলি, তো সেই গণতন্ত্রের মূল বিষয়টা হলো যে কোনো একটা সমাজে, যেমন ধরুন একটা সমাজে একজন লোক লম্বা দাড়ি লাগবে, একটা সমাজে একটা লোক হাঁটু মানে সে হাফ প্যান্ট পরবে, ওটা শত বছরের ইতিহাসে তার একটা কালচার হয়ে গেছে। আপনি ইউরোপের আফ্রিকার অনেকগুলো দেশে দেখবেন যেখানে রাজার পোশাক, সে তার বিশেষ অঙ্গকে মহিষের শিংয়ের মধ্যে ঢুকিয়ে রাখে এবং সে উলঙ্গ থাকে, এটা তাদের একটা কালচার। এবং সেই কালচার নিয়ে কিন্তু সে জাতিসংঘের এসে ভাষণ দিয়ে যাচ্ছে, আমরা দেখেছি। তো এই যে কালচারটা বা কাস্টমসটা, আপনি এটাকে শরিয়াতি বিচার করতে পারবেন না, মারফতি বিচার করতে পারবেন না। ও দাঁড়িয়ে রাখলো কেন, আপনি তাকে কেটে দিতে পারবেন না, কোনো অবস্থাতেই পারবেন না। কেন না, ওই যে কালচারটি, এটি যে কোনো সুপ্রিম লয়ার্সিতে বেশি। আমাদের পাহাড়ে, যেটা আমি বলছি, আমাদের পাহাড়েও একটা আইন আছে, পাহাড়ের একটা আইন আছে যেটা 1000 বছর ধরে ওই অঞ্চলে মানে জনবসতি তারা মেনে আসছে। আমরা প্রথম ইন 1971 পাহাড়িদেরকে বাঙালি বানানোর চেষ্টা করেছি, এটা ভুল ছিল, এটা কোনো অবস্থাতেই রাইট ছিল না। আবার সেই দ্বিতীয় যে ভুলটা, জিয়াউর রহমান সাহেবের জামানাতে আবার সেই বাঙালি মানে পাহাড়ে বাঙালি বসবাস করানোটা, এটা যে যত কথাই বলুক না কেন, আই ডু নট সাপোর্ট ইট। কোনো একটা জায়গাতে একটা হোমোজেনিয়াসনেস দরকার আছে। আপনি কুমিল্লার কিছু এলাকা আছে, ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা আছে, গফরগাঁয়ের কিছু এলাকা আছে, আপনি যদি সেই এলাকার কাস্টমসকে আপনি শ্রদ্ধা জানাতে পারেন, আপনি গিয়ে দেখেন তো, একটু মাস্তানিতে দেখায় আসেন তো, কেমন পারবেন ব্রাহ্মণবাড়িয়া গিয়ে? পারবেন না, সেখান থেকে যান নিয়ে আসতে পারবেন না। তো ব্রাহ্মণবাড়িয়াতে আপনি একটা ক্যান্টনমেন্ট স্থাপন করে দেন, সেখানে আপনি ব্রাহ্মণবাড়িয়ার লোকজন কথায় কথায় মারামারি করে কেন, এই জন্য আপনি ভোলা থেকে কিছু লোক এনে দেন, সেখানে মারামারি করতে, সেখানে আপনি সমতল ভূমিতে এই কাজগুলো করতে পারছেন না। আপনি বাইতুল মোকাররমের উল্টো দিকে একটা ঢাকেশ্বরী মন্দিরে একটা ব্রাঞ্চ করে দেন তো, দেখি কেমন পারেন। অথবা ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে যদি আপনি একটা বড় মসজিদ করে দেন, বাস্তবতাও তো আছে, সেখানে তো অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী আছে, তারা এটা তো ছিল না, ব্যবহার করে না, এটা তো এখন করছে, বাট এটা তো একটা সময় ছিল না। ওটা খুবই শান্তিপূর্ণ একটা এলাকা ছিল, যেখানে মানুষ, সারা দুনিয়ার মানুষ, সেখানে কখনো এমন একটা সময় ছিল 60-এর দশকে, যখন মানুষ দরজা বন্ধ রাখতো না। ওখান থেকে কোনো মানুষ, পাহাড়িরা কোনো মানুষকে 60-এর দশকে ছিনতাই করেছে, কোনো মানুষকে গুম করেছে, ওখানে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না। আমাদের সমতল ভূমিতে যে অপরাধগুলো রয়েছে, তার একটা অপরাধও সেখানে ছিল না। তারা সেখানে তাদের মতো করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতো। কেন আমরা এই কাজগুলো করতে গিয়েছি? আমাদের যদি আসলে সমস্যার গভীরে আমরা না ঢুকে কেবলই মাত্র রাজনৈতিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, এই সমস্যা বাড়বে এবং এই সমস্যা বাড়বে। ধরুন ভারত এখানে এগিয়ে এসছে, এখন শুধুমাত্র ভারতে যদি শান্তি বাহিনী ধরেন, শান্তি বাহিনী ভার্সেস ভারত, আপনি কুকি চিনকে কোথায় রাখবেন? কুকি চিনের সঙ্গে এই যে এখন আপনি আরাকান আর্মিকে কোথায় রাখবেন? মানে পুরো এলাকাটাতে অন্তত 10 থেকে 15টি সশস্ত্র গোষ্ঠী হয়ে গেছে। এমনকি বাংলাদেশি যারা আছেন, বাঙালি আছেন, তাদের মধ্যে 10 থেকে 12টা। ওখানে কি বিএনপি নেই? ওখানে কি আওয়ামী লীগ নেই? তো পাহাড়ি বাঙালি মারামারি করছে, আওয়ামী লীগ বিএনপি মারামারি করছে না, তো জামাতের লোক করছে না। ওখানে জামাতের যে সংগঠন আছে, ওখানে খ্রিস্টান মিশনারিদের যে সংগঠন আছে, বুদ্ধিস্টদের যে সংগঠন আছে, প্রায় সব সংগঠনই কিন্তু সশস্ত্র। তো খালি আপনি পাহাড়িদেরকে দায়ী করছেন কেন? ওখানে যে সমস্ত ইসলামিস্টরা রয়েছে, বুদ্ধিস্টরা রয়েছে, তারপর খ্রিস্টানরা মিশনারি রয়েছে, আরাকান আর্মি রয়েছে, চীনা রয়েছে, এরকম অসংখ্য, আমি আপনার 100টার উপরে সশস্ত্র গ্রুপ রয়েছে। আসবো আজকে তো ভাই, বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে কথা বলছেন। মুস্তফা কামাল, একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের সাইফুল ইসলাম ভাই, তিনি বলছেন যে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী পাহাড়কে কেন্দ্র করে তারা সেখানে খেলছে, সেই খেলায় আসলে পাহাড় অশান্ত হয়ে উঠছে। এই যে ভাই বলছে যে দীর্ঘদিনের শান্তিপূর্ণ বসতি পাহাড়ে, সেখানে আসলে এই যে আন্তর্জাতিকভাবে খেলাটা যে শুরু হলো, এই খেলার কারণে হচ্ছে বিভিন্ন, তিনি স্পষ্টত বলছেন যে আওয়ামী লীগ এবং হচ্ছে যে পাহাড়িরা মিলে যারা তাদের সঙ্গে এলাই করে নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়কে আবার অশান্ত করার চেষ্টা করছে। আপনি কি তাই মনে করেন কিনা, বা আসলে দেখেন? ধন্যবাদ আপনাকে। এখানে মনে করার অনেক বিষয় আছে, কিন্তু আমার মনে করার উপর সবকিছু নির্ভর করে না। আমার 3টা পার্বত্য জেলা, অর্থাৎ খাগড়াছড়ি, বান্দরবান, 1/10 ভূমি বাংলাদেশের, রাঙ্গামাটি, এই 3টাতে
আমার কিছু পেশাগত অভিজ্ঞতা আছে সেই শান্তি বাহিনীর জমানা থেকে। তো নাম ছিল শান্তি বাহিনী, ফাংশনালি অশান্তির একটা সেক্টর, প্রাতিষ্ঠানিক বাহিনী। পরে আবার ইউপিডিএফ হয়েছে সেখান থেকে। তো আমাদের এখানে দুর্ভাগ্য, আমাদের ৭১ও শান্তি কমিটি নামে বাংলাদেশে একটা শক্তি ছিল, কিন্তু আসলে অশান্তিই করতো তারা। একইভাবে পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনী নামে শান্তি বাহিনী, কিন্তু তারা যে কত শান্তি প্রিয় বা কত শান্ত সেটা একটা চুক্তির সময় দেখা গেছে তাদের শান্ত থাকার হাতিয়ারগুলো যখন আংশিক জমা দিয়েছে। তো আমরা একটা গানে বলা হয়, একটা আমরা ছাত্র জীবনে শুনেছি যে পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ঝর্ণা বলো, সুবীর নন্দীর গান। জি, পাহাড় বোবা বলে সে বলতে পারে না। তো পাহাড় বোবা, কিন্তু পাহাড়িরা কিন্তু বোবা না। পাহাড়ে যারা ফাংশন করেন তারা বোবা না। ঠিক গত বছর এই মাসেই, অর্থাৎ 19 সেপ্টেম্বর, একটা মোটরসাইকেল ড্রাইভারকে হত্যা করা, তার নাম সম্ভবত মামুন। তো ঠিক এরকম পরিস্থিতি হয়েছিল, কিন্তু দিন ২-৩ মধ্যে দেখা গেল যে মোটরসাইকেলও সাবজেক্ট না, মোটরসাইকেলের ড্রাইভার হত্যা হয়েছে সেটাও সাবজেক্ট না, সাবজেক্ট হয়ে গেল সেনা সরাও। রাইট। এবারও দেখা গেল ধর্ষণ, আসামি ৫ জন, একজন ধরা পড়েছে। তো ৫ জন আসামি কিন্তু সংখ্যালঘু। এখন দেখা গেল ওখানে ধর্মীয় বিষয় চলে এসেছে সামনে। গত ২ দিন থেকে আবার ১ নম্বর দাবি নামা হচ্ছে সেনাবাহিনী সরাতে হবে। আপনি খেয়াল করে দেখুন যে ওখানে বোবা পরিস্থিতি আমরা বলছি, শান্ত পরিস্থিতি বলছি, আবার আদতেও যারা পাহাড়ি এদের সিংহভাগে হচ্ছে নিরীহ প্রকৃতির। আবার ১৪৪ ধারার মধ্যেই কিন্তু আবার সমাবেশ ডেকেছে। সদরের ঘটনা নিয়ে যাওয়া হলো গুইমারিতে, ৩টাতেই তারা টেনেছে। তো এটা সত্য, বাংলাদেশের বাকি ৬১টা জেলার সাথে ওই ৩টা জেলার স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, ভৌগোলিক পজিশন কিচ্ছুই মিলছে না। সমস্যাটা আবার যে একেবারে আমাদের ডোমেস্টিক প্রবলেম তাও কিন্তু বলা যাবে না। এখানে ভারত প্রাসঙ্গিক, লুকানোর বিষয় নয়। মিয়ানমার আরও প্রাসঙ্গিক, সাম্প্রতিক সময়ে আমরা খেয়াল করেছি। আবার আরেকটা আওয়াজ আছে আমাদের কানে, বার্মা অ্যাক্ট, সেটাও এখানে প্রাসঙ্গিক। এখন রাজনৈতিক একটা পরিস্থিতি আছে। তো সেই জায়গায় সমস্যা সমাধানের আগে হচ্ছে যে সমস্যাটা স্বীকার করা। তো সমস্যাটার স্বীকারোক্তির মধ্যে আমরা নানান রকম ফের দেখছি গত ২-৩ দিন। ২ জন উপদেষ্টা বলেছেন, একজন বলেছেন যে সেটার মধ্যে ভারতীয় হাত আছে, আরেকজন বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি উপদেষ্টা তিনি বলেছেন কিছু অর্থ বিনিয়োগও হয়েছে ওখানে। তো গণমাধ্যমের জায়গা থেকে আপনার আমার কিন্তু প্রশ্ন জাগছে যে কাদের ইনভলভমেন্ট আছে, সেটা নিশ্চয়ই তথ্য আছে দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। আবার পার্বত্য বিষয়ক উপদেষ্টা বলেছেন অর্থ বিনিয়োগ হয়েছে ওখানে এই গণ্ডগোল পাকানোর জন্য। তো আমাদের প্রশ্ন তো থাকবে স্বাভাবিক, কত বিনিয়োগ হয়েছে, কে বিনিয়োগ করেছে। এখন তো রাজনৈতিক সরকার নাই দেশে, তাহলে খুব দ্রুত পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না, শুধু অভিযোগ করেই খালাস। আবার যেটা সর্বশেষ আজকে বলা হয়েছে, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতের সম্পৃক্ততা আছে। বিএনপি ক্ষমতায় না থাকলেও ক্ষমতার ধারে কাছে আছে, প্রভাব নিয়ে আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি সরকার থেকে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তাকে ডেকে অন্তত জিজ্ঞাসা করা হয়েছে অথবা একটু প্রতিবাদ করা হয়েছে। তো এতে করে আমরা সম্পৃক্ততা তো প্রমাণিত না হলে এই ধরনের লোকেরা যখন বলেন তখন কিন্তু সেটা তারা রাস্তার যদুমধু না যে মন চায় একটা বলে দিলেন বাংলা মোটর মোড়ে। তারা অত্যন্ত দায়িত্ববান মানুষ। আর যদি এমনটা হয়ে থাকে যে বলার জন্য রাজনৈতিকভাবে বলা, তাহলে তারা তো রাজনৈতিক নন, তাদের তো দল নেই। তারা নিশ্চয়ই দায়িত্ব নিয়ে কথা বলছেন, তথ্য নিয়ে কথা বলছেন। তো ওই তথ্যের একটু প্রমাণত জাতিকে জানানো উচিত, পরিষ্কার হওয়া দরকার। হয়তোবা আগের ধারাবাহিকতায় এবারও থেমে যাবে 2-4 দিনের মধ্যে ঘটনাটাই, কারণ আজকে বিকাল পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে। না, আপনি যে প্রসঙ্গটা এরকম চলতে মামুন হত্যাকাণ্ডের বর্ষপূর্তি কিন্তু ছিল, সেটা নিয়ে কিন্তু এক ধরনের কর্মসূচি তাদের ছিল। এর মধ্যেই আবার এটা ঘটলো। অনেকে অভিযোগ করছেন যে তারা হচ্ছে খুবই এসএমজি, এলএমজি বা মেশিন গানের মতো ভারী অস্ত্র আসলে ব্যবহার করে। আমার এই প্রশ্নটা আপনার কাছে এই কারণে করা, যেহেতু আপনার পেশাগত কারণে ওই অঞ্চলকে নিয়ে আপনার কাজ আছে, সুতরাং আপনার এই বিষয়গুলো আপনার অজানা নয়। আপনার অনুসন্ধান অথবা হচ্ছে যে আপনার কাজ করতে যাওয়া অভিজ্ঞতা, কারা দেয় এই সমস্ত অস্ত্রগুলো? আসলে অনেকগুলো পক্ষ ওখানে ইনভলভ এবং প্রত্যেকেই কম বেশি সশস্ত্র। এবং আপনি যদি সরজমিনে এখনও যান দেখবেন তাদের মধ্যে সংখ্যায় হয়তো কম, কিন্তু অত্যন্ত শিক্ষিত লোকও আছেন। আর সেই সাথে আমরা কেন্দ্র থেকে অর্থাৎ রাজধানী থেকে যে একটা ন্যারেটিভ তৈরি করছি মাঝে মধ্যে
একদিকে না একদিকে একটা সমবেদনা জানাতে যাই, এ নিয়ে হাইপ তোলা যায়, হয়তোবা পাহাড়িদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে স্যাটেলারদের প্রতি অবজ্ঞা করি, অথবা স্যাটেলারদের প্রতি খুব দরদি হয়ে যাই, পাহাড়িদেরকে দুষ্ট নামেই উপস্থাপন করি। এসবের মধ্য দিয়ে আমরা কিন্তু জটিলতা আরও পাকাচ্ছি। তো পাকতে পাকতে এখন যে অবস্থায় এসেছে, ওখান থেকে নানা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে সামনে নির্বাচন, যে নির্বাচনকে সামনে রেখে সেটা হলো কিনা। আমি ওইটা ওই রকমটা মনে করি না, কারণ এবার যে পরিস্থিতিতে আমাদের নির্বাচন আসছে, আপনার বাংলা মোটরে যদি খুব আওয়াজ করে একটা বাসের চাকা ফোটে, তাতেও বলবো যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো আওয়াজ করা হলো কিনা, ওইটা এক বাস্তবতা। তো পাহাড়ের এই বিষয়টা কিন্তু আমাদেরকে উদ্বিগ্ন করে। এখন যারা ইউপিডিএফ নামে আছে তাদেরও 2-3টা গ্রুপ আছে, বাকি যারা আছে তারাও সশস্ত্র এবং অত্যন্ত অ্যাক্টিভ। আবার তাদের পক্ষে কেন্দ্রীয় লোক আছে, যেটা আপনি খেয়াল করলে দেখবেন নানান ধরনের বক্তব্য আসে। এসবের মধ্য দিয়ে কিন্তু সমস্যার সমাধানের দিকে যাচ্ছি না, বরং জিয়ে রাখার একটা প্রবণতা অত্যন্ত স্পষ্ট। এ কথা তো সত্য, বর্তমানে যে পরিস্থিতিটা আছে, একটা সুযোগও আছে এখানে, যে এই পরিস্থিতিটাকে একুরেটলি অ্যাড্রেস করা এবং রাজনৈতিক শক্তিগুলোর দিক থেকে একটা চাপ তৈরি করা। আমরা সরকারের উপর কোনো চাপও কিন্তু দেখছি না। কোনো রাজনৈতিক দল আমার চোখে এখনও পড়েনি যে এ নিয়ে সরকারকে অন্তত বলেছে যে অন্তত একটা তদন্তের জন্য বা তদন্তের আগে আপনাদের একটা ঘোরাফেরা দরকার ছিল কিনা, বা সফর দিয়ে আসা দরকার ছিল কিনা। যদিও তো তদন্ত কমিটি একটা হয়েছে, এইসব তদন্ত কমিটিও ইদানিং আর অর্থদার হয় না। কিন্তু এবার যেহেতু অত্যন্ত পরিকল্পিতভাবে, আগের গতবারের ঘটনার চেয়ে এবার যেটা ভিন্নতা দেখা গেছে, সরাসরি সেনাবাহিনীকে আক্রমণ করা এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া, এর সমান্তরালে আবার সেনাবাহিনীকেও এবার অত্যন্ত কৌশলী মনে হয়েছে। ধৈর্য দেখানো, যেটা সমবেদনা দেখানো, তারা দুটাই কিন্তু করেছে। আবার সেনাবাহিনী অত্যন্ত প্রাসঙ্গিক পার্বত্য অঞ্চলে, সেনাবাহিনীর ওখানে অনেক ফাংশন, রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে কৃষিকাজ শেখানো, শিক্ষা দেয়া, অনেক কিছু আছে। ধারাবাহিকভাবে কিন্তু ক্যাম্পও কিন্তু কমে এসেছে, প্রায় 250 মতো ক্যাম্প কিন্তু ক্লোজও করা হয়েছে। ওখানে 3টা যে নির্বাচনী এলাকা বা 3টা যে পার্বত্য এলাকা, ওখানকার 3জন জনপ্রতিনিধি, অর্থাৎ সাবেক জনপ্রতিনিধি, কারো কিন্তু আমরা তৎপরতা দেখছি না এই নিয়ে। হয়তোবা তারা নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত, অথবা তারা ভেবে থাকতে পারেন যে অতীত এরকম হয়েছে, এবারও থেমে যাবে। আমি বলতে চাচ্ছি যেটা, যে এই সরকারের একটা সুযোগ আছে, রাজনৈতিক শক্তিগুলোর কেউ না করবে বলে মনে হয় না। আমার বিশ্বাস গোলাম মাওলা রনি ভাইকেও যদি ডাকেন সরকারের কোনো অংশ থেকে যে একটু পরামর্শ দেন বা একটু সাথে থাকেন, শেষ পর্যন্ত না করবেন না। এটা কিন্তু শুধু পাহাড়ি সমস্যা নয়, এটা শুধু জাতীয় সমস্যাও নয়। একটু আগে যেটা আমি বলেছি, অনেক ফাংশন এখানে ইনভলভ, ভূ রাজনীতি সহ। তো সেই জায়গায় আমাদের হালকা কথা না বলা, বা রাজনৈতিক দলগুলো যেটা করে, রাজনীতিকরা যেভাবে সকাল সন্ধ্যা একটা বলেন, এই উপদেষ্টারা অন্তত ওই ধরনের কথাগুলো না বললে খুব ভালো। তাদের বলা মোটেই জরুরি নয়। জি জি, মানুষ দেখতে চায় পদক্ষেপ কি নিয়েছে, অ্যাকশনে কতটুকু আছে, মানুষ ওটু দেখতে চায়। এখন তো পরিস্থিতি ভিন্ন। আপনি অ্যাকশনে গেলে আবার হচ্ছে যে পাহাড়ি বাঙালি গোলাগুলি শুরু হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর উপরে হামলা হচ্ছে। ভাই যেটা বলছিলেন যে ঘটনা হচ্ছে ধর্ষণের, এরপরে সেখানে হচ্ছে যে মামলা হয়েছে, আসামিও গ্রেফতার হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা এবং তাদের যে পদক্ষেপ, তা কিন্তু চলমান ছিল। এর মধ্যে ছোটোখাটো বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে 144 ধারাও দেওয়া হয়েছে। এই শাস্তি, মানে ধর্ষণের ঘটনায় সেনা অপসারণ চাওয়া অথবা 144 ধারা ভেঙে এই সমাবেশটা করতেই হবে এবং হচ্ছে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে এসে জড়ো করা, এটাকে হচ্ছে মানুষ সন্দেহ করছে এবং বলছে যে আপনি যে ঐতিহাসিক পরম্পরা তুলে নিয়ে আসছেন তা তো আছেই, কিন্তু এখনকার বাস্তবতায় সেটা আসলে ষড়যন্ত্র হিসেবে দেখছে। এর মধ্যে কি আপনিও সেই ষড়যন্ত্র বা এটা যে নির্বাচনকে বানচাল করার জন্য পতিত আওয়ামী লীগ এবং হচ্ছে ভারতের ইন্ধন, আপনার কাছে কি এরকম কিছু মনে হয়? প্রথমত আমি আগে যে পার্টি বক্তব্য দিয়েছিলাম তখন যেটা বলেছিলাম যে এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে কিভাবে এই সমস্যাটা এলো। এই সময়টাতে আমরা যেটা বলবো যে এখানে কতগুলো মনস্তাত্ত্বিক বিষয় আছে, পাহাড়ি বাঙালি মনস্তাত্ত্বিক বিষয় আছে। ভাই যেটা বললেন যে আমরা ঢাকা থেকে এখানে বসে নানা রকম ভাইব তৈরি করি, এক পক্ষকে সহানুভূতি জানাই, আরেক পক্ষকে যাকে বলা হয় নিন্দা জানাই, অগ্রাহ্য করি। ভাই দুটো তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে অতিমাত্রায় মানে পাহাড় বিদ্বেষী, আর একটা হচ্ছে যে অতিমাত্রায় পাহাড় প্রেমী। তো এগুলোর কারণে ওখানে সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন একটা গোয়েন্দা সংস্থার লোক
বেশ কয়েকবার আমার কাছে এসেছিল, মানে ডিজিএফআইয়ের কিছু কর্মকর্তা আসছিলেন, তারা চাচ্ছিলেন যে মানে পাহাড়ে সেনাবাহিনীর পক্ষে কথা বলার মতো, কলম ধরার মতো আমাদের এই সোসাইটিতে কোনো এলিট নেই। সবাই মানে নিজেদেরকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, তার জ্ঞান কমে যাবে যদি সে সেনাবাহিনীর পক্ষে কথা বলে, বা তার মর্যাদা বেড়ে যাবে যদি সে পাহাড়িদের প্রতি সহানুভূতি দেখায়। এরকম একটা 2009-10 সনে না, আন্তর্জাতিক বাস্তবতাও তো আছে, কারণ ওইখানে যতগুলো এনজিও বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন কাজ করে, তারা হচ্ছে যে ব্যাপারগুলোকে অল্প ঘটলে বা কিছু হলে ইন্টারন্যাশনালি এমন জায়গায় ওটাকে হাইপে নিয়ে যেতে পারেন, সেই জায়গা থেকে আসলে বাঙালিরা মানে কিছু না কিছু ভাবে তো আপনার ওদের সঙ্গেও ইনভলভ তো আছেই। এনিওয়ে, তখন ওই সময়টাতে আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি তো আসলে পাহাড়ে ওইরকম গহীনে ওইভাবে যাইনি। আমি একবার দুবার ওখানে গিয়েছি ভ্রমণ করার জন্য। ওখানে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ, পাহাড়ি বাঙালি সবার সঙ্গে বসেছি, এবং বসার পরে ওই সময়টাতে থানসি, আমি যে সময়টা বলছি সেটা হলো শেখ হাসিনার জামানাতে, এটা ধরেন 2017-18 সনের দিকে। ওটা নিয়ে আমি নয়াদিগন্তে বেশ একটা লেখাও লিখেছিলাম যে থানসির গহীন অরণ্য মূলত অস্ত্রধারী এরকম পাহাড়িদের দখলে। এর একটা বিরাট অংশ কুকিচিন আছে, বিরাট অংশ আরাকান আর্মি। আরাকান আর্মি তখন এতটার মতো শক্তিশালী হয়নি, এবং ওই গহীন অরণ্যে ওদের 10,000 টাকা করে মাসে বেতন, সশস্ত্র পোশাক পরা আরাকান আর্মির লোক বাংলাদেশের অরণ্যে বসে সে আরাকানে মানে ওখানে সে তারা সশস্ত্র অপারেশন চালাতো। দেখে থাকবেন যে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ছবি সহ রিপোর্ট হয়েছে। রাইট। তো আমি ওইটা 2017-18 সনে এসে নয়াদিগন্তে লিখলাম, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে সরকারের বিভিন্ন মহল থেকে আমার কাছে, আমি যখন সংসদ সদস্য ছিলাম, ওদের পক্ষে লেখার জন্য, মানে আর্মির পক্ষে লেখার জন্য অনেক অনুরোধ আসছে। বাট এরকম একটা লেখা লিখলাম, কিন্তু কেউ কখনো একটা টেলিফোন পর্যন্ত করলো না। সরকার কিন্তু আমাদের এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, তারা ওখানে অনেক ডিফিকাল্টি ফেস করছে, প্রচুর তারা সমস্যা ফেস করছে, কিন্তু তাদের পক্ষে সেনাবাহিনী তো আসলে সব কথা বলতে পারে না। দেখেন, উনি একটা লেখা লিখলো, আমি একটা লেখা লিখলাম। আমি যদি বাংলাদেশ প্রতিদিন একটা লেখা লিখি, হয়তো 50 লাখ লোক পড়লো বা 10 লাখ লোক পড়লো। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে সেটা কোটি কোটি মানুষের কাছে চলে যায়। তো এইরকম যারা সেলিব্রিটি আছে, তাদেরকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন পর্যন্ত পাহাড়ের বিষয় সম্পৃক্ত করতে পারেনি জনমত তৈরি করার ক্ষেত্রে। ফলে আমরা এই ঢাকা শহরে বসে যে চিত্রটা দেখছি, ওখানে চিত্রটা আরও ভয়াবহ উভয় পক্ষের জন্য। আমি পাহাড়িদের সাথে যখন কথা বলেছি, তাদের কথা শুনলে আপনি মানে কেঁদে দেবেন, কান্না করবেন। পাহাড়িদের সমস্যা কিন্তু বাঙালির না। ওখানে পাহাড়িদের মধ্যে অন্ততপক্ষে কয়েকশো গ্রুপ রয়েছে, তারা নিজেরা মারামারি করে, ডাকাতি করে আলটিমেটলি তারা ক্ষেত্র বিশেষে বাঙালিদের কাছে এসে আশ্রয় নেয়। আবার ওখানে যারা বাঙালি আছে, বাঙালিদের জন্য কিন্তু পাহাড়িরা সমস্যা নয়। এখন ওখানে একটা বিরাট গ্রুপ আছে পটুয়াখালীর বাঙালি। আমার এলাকার, আমি গিয়ে দেখি বান্দরবন শহরে আমার নির্বাচনী এলাকার অন্তত 10,000 ভোটার আছে। গলাচিপা, 10 মিনা এই এলাকার 10,000 ভোট আছে শুধুমাত্র বান্দরবন শহরের আশেপাশে। এবং আমি সেখানে গিয়ে দেখি, ও মাই গড, আমি সেলিব্রিটি, বেটার দেন এনিবডি। সমস্ত লোকজন আসছে, কলা নিয়ে আসছে, কচু নিয়ে আসছে, এমপি সাহেবকে দেখতে আসছে। তো এখন গলাচিপার যারা লোক আছে, তারা মারামারি করে নোয়াখালী লোকের সঙ্গে। নোয়াখালী লোকের সঙ্গে মারামারি করতে গিয়ে সে করে কেউ পাহাড়িদেরকে ওদের গ্রুপের মধ্যে নিয়ে যায়। ইটস এ লোকাল প্রবলেম। আবার ধরেন একজন সেনা কর্মকর্তা সেখানে গেছেন, সে খুব ভালো, সে সবার সাথে মিশছেন, এবং পাহাড়িরা তাকে বন্ধু হিসেবে বানালো। কয়দিন পর দেখা গেল তাকে এই সেনা সদর থেকে বলা হলো, এই লোক দুষ্ট, এ বোধহয় কোনো ভারতের এজেন্সির কারণে মানে ঘোরাফেরা বেশি করছে, তাকে উঠে নিয়ে আসলো। এসে ভাই, এরকম বাস্তবতাও কিন্তু আছে। আমাদের অনেক গণমাধ্যম কর্মী বন্ধু যারা হচ্ছে যে বলে যে একটা পর্যায়ে গিয়ে আর যেতে পারেন না, তাদেরকে আটকে দেওয়া হয়, পাহাড়িরা তাদেরকে আটকে দেয়। ভাই যেহেতু এটা নিয়ে অভিজ্ঞতা আছে, আপনার কাছে এটা শুনবো। বাংলাদেশ তো, আমরা বাঙালিরা যদি যেতে চাই, অনেক জায়গায় পর্যন্ত গিয়ে আর যেতে পারে না, অথবা যেতে হলে টাকা দিয়ে বা ওদের যারা হচ্ছে নেতা আছে তাদের সাথে চুক্তি করে যেতে হয়। তার মধ্যে দেশের মধ্যে আরেকটা দেশ অলরেডি তারা তৈরি করে ফেলে। জি, সেটা মনোজাগতিক বিষয় অনেকটা। আপনি না, আমি একটা শুধু বলি, আপনি ক্যান্টনমেন্টে সেকুলকে যেতে পারেন। আপনার ক্যান্টনমেন্ট, সেটা তো হচ্ছে যে কেন আপনি পুলিশের রাজারবাগের ভিতরে যেতে পারেন? সবার তো একটা সিক্রেট এলাকা থাকে। আপনি মসজিদের ভিতরে সবাই যেতে পারেন, মন্দিরে যেতে পারেন না তো। তো ওদেরও তো কিছু আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে। এই জিনিসগুলোকে রেসপেক্ট করতে আমাদের শিখতে হবে। ওখানে বিষয়টা হচ্ছে আমাদের স্বাভাবিক যে আমাদের সমাজ, ওখানেও আপনি দেখবেন কাঁঠাল বাগানেরও উত্তর দক্ষিণ আছে। আচ্ছা, একদিকের লোক আরেকদিকে যাইতে একটু আদাব সালাম বেশি না দিলে মাইন্ড করে, আটকায় দেয়। আচ্ছা, অর্থাৎ ওই আটকানোর কারবার ওখানেও আছে, সামাজিক কালচার আর কি, কালচার অনেকটা। এটা যে খুব শত্রুতা তা কিন্তু না,
তো সেটা সুযোগ কারা নিচ্ছে, কোনো অঘটন ঘটিয়ে সেটাকে কিন্তু একটা বিরোধে জড়িয়ে ফেলছে, অত্যন্ত সাফল্যের সাথে করছে, কিন্তু খুব সংগঠিত, ওখানে গোলমাল বাঁধানো। অবশ্যই জায়গাগুলো বা বিশাল এই পাহাড়ি অঞ্চল স্পর্শকাতর, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, বৈশিষ্ট্যে, স্বভাবে, তার উপর দীর্ঘদিনের কালচার, তার উপর আবার ওখানে কেন্দ্রীয় রাজনীতি আছে, আন্তর্জাতিক রাজনীতি সহ আছে, ঠিক কাছেই কিন্তু রোহিঙ্গার বিষয় আছে। আমাদের অনেক কিছু কিন্তু মিয়ানমার আর ইন্ডিয়া একেবারেই। তো এরকম অবস্থার মধ্যে সেনাবাহিনী যখন তাদের কৌশলও কিন্তু পাল্টিয়েছে, সেনাবাহিনী মোটামুটি মিশে যাচ্ছে, ওখানে ঢাকার সেনাবাহিনীর যে মুভমেন্ট আর ওখানকার মুভমেন্টে কিন্তু ব্যাপক ভিন্নতা আছে। অর্থাৎ তারা অনেকটা কাউন্সিলিংয়ের মতো করে, কৃষিকাজ পর্যন্ত শেখানো হয়, রান্নাবান্নাও শেখানো হয়, আছে এরকম এলাকা ওখানে। আবার কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছে ওখানে, ভালো রেজাল্ট করছে ওখানে। তো বাকি যে গোলমালগুলো হাতে ধরে গন্ডগোল পাকানো, যেটা আমরা এখনো ফয়সালা করছি না, আমি বারবারের জন্য বলছি, একটা সুযোগ যাচ্ছে। পাহাড়ি বললে কেউ কেউ গোস্বা করে, আদিবাসী বললেও কেউ কেউ গোস্বা করে, সে চায় তাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হোক। আবার আরেক পক্ষ বলে যে আপনি ক্ষুদ্র বলছেন কেন, আমরা কি একেবারে ক্ষুদ্র? ক্ষুদ্র দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আদিবাসী বলে আমরা তো অনেক আগে আসি। অর্থাৎ আপনি এক জটিলতা ওখানে আছে, গোলমাল বাঁধানোর যাবতীয় উপাদান ওখানে আছে। তো এই জন্য খুব অবাক হওয়া তা নয়, আমাদের এখানে তো ধর্ম নিয়েও আমরা গোলমাল পাকাই, নামাজ নিয়েও পাকাই। নিয়ত কি কোমর বরা ধরলে ভালো হয় না, হ্যাঁ আস্তে আমিন, বুকে নাকি নাভির কাছে হাত, ওলাদ দোয়াল্লিন না ওলাদ জোয়াল্লিন, নামাজ আজানের আগে বা পরে মোনাজাত দিবেন কে দিবেন। হ্যাঁ, অনেক গোলমাল আমাদের এখানে আছে। টুপি নিয়ে আছে, গোল কেন? গোল বলবে যে এটা লম্বা নয় কেন? তো এরকম যেহেতু ওখানে একটা এরকম একটা ভিন্নতা আছে, আমাদের পক্ষে তো মোটেই সম্ভব না যে ঠিক আছে খাগড়াছড়িতে যেহেতু গোলমাল বেশি হয়, খাগড়াছড়িকে আমরা ঢাকার পাশে নিয়ে আসি, সম্ভব না এটা। ওখানকার হয়তো বা ডিসিকে আনতে পারবেন, ওই জেলাটাকে বাংলাদেশে অন্য কোনো জায়গায় নিয়ে আসবেন যে একটা ভারসাম্য করবে, এটা সম্ভব নয়। ওই বাস্তবতা নিয়ে যদি এই সরকার অ্যাটেনশন দেয়, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, কোনো রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল এই সরকার সমালোচনা কিন্তু করে, ব্যাপক সমালোচনা করছে। হয়তো কয়েকদিন বিএনপি বেশি করে, কয়েকদিন জামাত একটু বেশি করে, এটা ভিন্ন বিষয়। কিন্তু এই সরকারকে ব্যর্থ কিন্তু কেউ করতে চাচ্ছে না, বা সরকারের প্রতি আহ্বান জানানোর একটা সুযোগ আছে। সরকারও আহ্বান জানাচ্ছে বিভিন্ন দলকে, গোলমাল বেশি পাকলে যমুনায় যায়, তখন ফটো সেশন করে। তাও সেটা কখন করে? যদি শেখ হাসিনা আবার নতুন করে বলে যে এগিয়ে চলো, চট করে আবার আসবো, এই ধরনের একটা থ্রেড দিলে কিন্তু এক হয়ে যায়, সবাই ম্যাজিকের মতো কাজ হয়ে যায়। তো তারা তখন একটা মিটিং করেন, বলেন যে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম। কারো দাওয়াত দেওয়া লাগে না, বাঁশি বাজানো লাগে না, হুইসেল দিতে হয় না, এমনকি 10 বার রিজেক্ট করার পরে আবার চলে যায়, দুই একবার গোসা করে বের হয়ে যায়। ওটাকে আমরা কি বলি যে ওয়াকআউট। ধরেন সংসদের পদ্ধতিতে যদি ধরে যে এটা একটা ছোট্টখাটো সংসদ, এরপরে তো পরিবেশ সুন্দর, কত কিছু নিয়ে কথা বলেন। শেখ হাসিনাকে প্রতিরোধ করার এই প্রসঙ্গটা শেষ করলে আমরা ওই জায়গায় শেখ হাসিনা অথবা ভিন্ন প্রসঙ্গে একটু শেষ করে ফেলি। ফেসিজম বলেন আর শেখ হাসিনার নাম দিয়ে গালমন্দ করেন, এর চেয়ে কম বিপজ্জনক নয় কিন্তু 3টা পাহাড়ি জেলা। সংক্ষেপে আমি এই কথাটুকুই বলতে চাই। রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে সেটা উপলব্ধি না করেন, হয়তোবা যে শঙ্কা এখন ব্যক্ত করা হচ্ছে আমরা গ্রাহ্য করছি না, সামনে নির্বাচন, ওইটাও কিন্তু মাথায় রাখার আসলেই দরকার আছে। ভাই আপনি যে কথা বললেন সেখান থেকে আপনাকে খুবই ছোট্ট করে একটু বলবেন, তারপরে রনি ভাইয়ের কাছে যাবো। সেটা হচ্ছে তাহলে শুধু পাহাড় বলেন না, আমরা তো সমতলও প্রতিদিনই একই রকম। আজকেও নারায়ণগঞ্জে একজন মারা গেছে, গতকাল যুবদলের একজন যুবদল নেতাকে পিটিয়ে মারা হয়েছে। এরকম একটা ভার্নারেবল সিচুয়েশন মনে হচ্ছে, মানুষ বলছেন যে আইন শৃঙ্খলার উন্নতি খুব বেশি হচ্ছে না। সামনে নির্বাচন কি এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সঠিকভাবে করানো সম্ভব? আপনি কি দেখেন? একটু শঙ্কা তো থাকছেই, তারপরে সরকারের যে কনফিডেন্স যে সম্ভব। কিন্তু এর মধ্যে আরেকটা কিন্তু ব্যতিক্রম আমরা আজকে 2 দিন দেখছি কোর্ট কাচারিতে। পুলিশ সদর দপ্তরের যেই সর্বশেষ হিসাবটা, 44,000 কয়েকশো গ্রেপ্তার হয়েছে গত 1 বছরে, আবার 32,000 কয়েকশো জামিন হয়ে গেছে। গত 2-3 দিন জামিনের স্পিড একটু বেশি, অর্থাৎ আমি অঙ্ক করে দেখলাম যে জামিনের মাত্রা প্রায় 74%। এটাও কিন্তু আমাদেরকে একটা বার্তা দিচ্ছে, নির্বাচনী বার্তাই দিচ্ছে, ধরে নেওয়া যাক যে তারা নির্বাচনে প্রাসঙ্গিক। আওয়ামী লীগও কিন্তু প্রাসঙ্গিক। আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন মানে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। তার মানে আপনি এখন এই জামিনের সংখ্যাটাকে আপনি মনে করছেন যে নির্বাচনী, অবশ্যই কোনো একটা বোঝাপড়া থাকতে পারে, আমাদের অভিজ্ঞতা কিন্তু তাই বলছে। সব কিছু এখানে আইন দিয়ে চলে না।
ভাই, সব শেষ করবো, কিছু কিছু একটা এখানে শাসন আলোচনাটা দিয়েও এতক্ষণ চলে। পরে একটা জায়গায় একটু শেষ আসছে। করে, আইনের শাসন আর শাসনের আইন, টার্ম দুইটা কিন্তু ভিন্ন। কিন্তু আমাদের যেহেতু সময় একেবারে যে শেষ, আমরা আমাদের শাসনের আইন দেখছি। শিরোনাম ছিল খাগড়াছড়ি, যে কারণে আমাদেরকে খাগড়াছড়ি থাকতে হতো। শেষে এসে যদি একটু বলতেন, ভাই ইঙ্গিত পাচ্ছে, আপনিও কি ইঙ্গিত পান? না, আমি আসলে কোনো ইঙ্গিত পাই না। আমি তার সাথে এটা, আমি অনেকগুলো টকশো তার সাথে করেছি, প্রায় সব ক্ষেত্রেই ঐক্যমত পোষণ করি। কিন্তু এক্ষেত্রে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। আমার কাছে আসলে যেটা মনে হয় যে নির্বাচনটা আসলে এরকম একটা উৎসবের আমেজ, সেই আমেজটা শুরু হলে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগে না। আপনি যদি 80% ভোটারকে উপস্থিত করতে পারেন, ওখানে বিশ্বাস করেন কোনো পুলিশ লাগবে না, মিলিটারি লাগবে না, কিচ্ছু লাগবে না। অর্থাৎ জনগণ তার যে স্বতঃস্ফূর্ত উইল ফোর্স, সেই উইল ফোর্স দিয়েই তার ভোটটাকে সে নিশ্চিত করবে। কাউন্টিং থেকে শুরু করে সমস্ত কিছু, ওখানে কোনো কিছু সম্ভব মানুষকে নয়। ভোট কেন্দ্রে নিতেও তো আস্থায় আনতে হবে, তাকেও তো Right, এনশিওর করতে হবে তুমি নিরাপদ থাকবা। না না, নিরাপদও জন্য না। মানুষ ওটা নিয়ে মানুষ কার কাছে নিরাপত্তা চায় না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, মানুষই পুলিশকে এখন মানুষ নিরাপত্তা দেয়, মানে যে অবস্থাটা হয়ে গেছে। তো এখন এখানে মূল ব্যাপার হলো মানুষের একটা আগ্রহ থাকতে হবে। বোঝার চেষ্টা করুন, দেশের 18 কোটি মানুষ, তো 18 কোটি মানুষের মধ্যে আপনি একটা রিয়েলি চিন্তা করেন যে একদিকে বিএনপি আছে, জামাত আছে, দাড়িপাল্লার একদিকে বিএনপি, জামাত, তারপর তার হেফাজত, অন্য যে সমস্ত দল আছে, এই যত দলগুলো একপাশে আছে। আর অন্যদিকে ধরেন আওয়ামী লীগ আছে, জাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, হেফাজত ইসলাম আছে, জাকের পার্টি আছে, এমনকি চরমনাইকে এখন কিন্তু বলা যাচ্ছে না যে আওয়ামী লীগের বাইরে। আপনি গিয়ে দেখবেন যে ওই পাল্লায় আপনাকে 60% আর এই পাল্লায় মাত্র 40%, নট মোর দ্যান দ্যাট। এই পুরো 60% লোক আউট অফ রেস, তারা নির্বাচনের মাঠে নেই, নির্বাচনে আসতে চায় না। তারা আসতে পারবে কিনা? তাহলে 40% যারা লোক আছে তারাই ইলেকশনে সিলেকশন করবে। এই 40% লোকের মধ্যে আওয়ামী লীগ জমানাতে এই 60% লোক, এর মধ্যে অনেক জনপ্রিয় স্টার প্রকৃতির, ধরেন সাবের হোসেন চৌধুরী। আপনি এখানে দেখেন তো, সাবের হোসেন চৌধুরীর মতো দৃশ্যমান এমন সুন্দর একজন প্রার্থী বিএনপিতে দেখান তো, জামাতে দেখান তো, বললেই হবে নাকি? আপনি একটা সাজাই গুজে একটা পাবদা মাছ রাইনে যদি বলেন এটা বোয়াল মাছ, হবে না তো। এরকম তো তোফায়েল আহমেদের মতো প্রার্থী, তো তোফায়েল আহমেদের মতো একজন লোক দেখান তো এখানে আছে। আমির হোসেন আমার মতো একটা প্রার্থী দেখান তো। এত বড় বড় প্রার্থী, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরীর মতো প্রার্থীরা, তারা ভোট কেন্দ্রে 5% ভোটার আনতে পারেনি। যদি তাই হয় তাহলে এখন যারা প্রার্থী আছে, জামাতের আমির বলেন, তারা 2%ও ভোটার ভোট কেন্দ্রে আনতে পারবে না। তো 2% ভোট যদি না আনতে পারেন, তাহলে আপনাকে ভোট কালেকশন করে দেখাতে হবে 80%, 70%, কিন্তু ভোটার আসছে 2%। আপনি কী করবেন? কিছুই করতে পারবেন না। ফলে ওই সময়টাতে যে এই যে একটা রিয়েলিটি, সেই ভোটার উপস্থিতির ক্ষেত্রে আপনি সংখ্যা প্রকাশ সংখ্যা না, এটা হবেই না। এটা ইটস এ ম্যাথমেটিক্স। এর কারণ কি? মানে কারণ হচ্ছে যে না, কারণ কি, আপনার মূল ব্যাপার হলে তো আমি তো বললাম যে ভোটাররা যেটা একটা উৎসাহ অনুভব করে, এটা ভোটটা ঈদের মতো একটা উৎসব, পুজোর মতো একটা উৎসব না হওয়ার পেছনে কারণ কি? উৎসব কারণের মতো হলো যে আমার প্রার্থীর পছন্দ হচ্ছে না। এখানে খেলা, আপনি ধরেন হাডুডু খেলছেন বাংলাদেশ, আপনি মেসিকে নিয়ে আসছেন, মেসির সাথে ভালো খেলোয়াড় নাই। প্রার্থীর চাইতে তো প্রতীক আমাদের দেশে। আচ্ছা, প্রতীক, আপনি প্রতীক আবাহনীর কথাই চিন্তা করেন। আবাহনী বাংলাদেশের খুব ভালো একটা ক্লাব, তাই না? বা মোহামেডান। তো সেই দলের সবচেয়ে শ্রেষ্ঠ প্লেয়ারটা দাঁড়িয়ে দেন, অপরপক্ষে কোনো প্লেয়ার নেই, অপরপক্ষে আমাকে দাঁড়িয়ে করে দেন বা ওনাকে দাঁড়া করে দেন, খেলা জমবে? কোনো দর্শক পাবেন? আরেকটু পুরস্কার যদি করেন, মানে আপনার এখানে একটা নির্বাচন করার জন্য নির্বাচনের মাঠটাকে প্রতিযোগিতামূলক করতে হবে। আমাদের দেশে নৌকাবাজ দেখেন না, খেলা দেখেন না, ক্রিকেট দেখেন না, সমান প্লেয়ার না। হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে নির্বাচন, এর কোন অবস্থা? আপনি জামাতের কার সাথে কি হবেন? যেখানে জামাতের আমির বিগত নির্বাচনগুলোতে 15-16 হাজার ভোট পেয়েছে, তার পাশ করার জন্য 1,20,000 25,000 ভোট লাগে। হঠাৎ করে তো এমন কিছু হয়নি। আপনার ইঙ্গিত আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। আমাদের হাতে সময় আছে 2 মিনিট। আপনি যদি একটু বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া বলতে মানে উৎসব হতে হবে, উৎসব মুখর হবে না এবং হচ্ছে সেই নির্বাচনে মানুষ আসবে না। কিন্তু আমরা তো আশেপাশে যে জাকসু নির্বাচন যদি দেখি, অনেক উৎসব মুখর হয়েছে, যদিও বিতর্ক আছে যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। আপনি কি তাই মনে করেন? এখানে মনে করার আরেকটা বিষয় আছে। একটা বিষয় আমরা কিন্তু এখনো পরিষ্কার হয়নি, যেটা ঢাকা 17 নির্বাচনের সময় আমাদেরকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছিল যে 1% ভোট পড়লেও নির্বাচনটা বৈধ গেল। একটা বিষয়, আশা করি আমি জবাব দিতে পেরেছি এক বাক্যে। দ্বিতীয় হচ্ছে, প্রথাগত যে বিষয় ছিল বা আমাদের যেটা আকাঙ্ক্ষা ছিল, স্লোগানও ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।
মানুষের মনোজাগতিক কিন্তু পরিবর্তন একটা এসেছে। যাকে খুশি তাকে দেয়ার ভোট এবার নিশ্চয়ই হবে না, বুঝে শুনে দেব। আমার ভোট আমি দেব, বুঝে শুনে দেব। বুঝা এবং শোনার একটা বিষয় আছে। তো বুঝা শোনাটা একেবারেই মানুষের মনোজগতের বিষয়। আমাদের সেটা আবিষ্কার করা কিন্তু এবার কঠিন হবে। 5 আগস্ট কিন্তু এই একটা মেসেজ আমাদেরকে দিয়ে গেছে। এখন যে যার মতো বুঝবেন, না বুঝার স্বাধীনতা নিশ্চয় আছে। আর ভোট আর নির্বাচন কিন্তু ভিন্ন জিনিস, অনেক তফাৎ আছে দুটার মধ্যে। আমরা যেটা বলি যে নির্বাচন চাই, এই কথাটা ঠিক না। গত 15-16 বছর কিন্তু নির্বাচনের কোনো অভাব ছিল না। শেখ হাসিনার কাছে কখনো নির্বাচন চাইতে হয়নি ওনার কাছে। উনি সবার আগে নির্বাচন দিয়ে দিতেন, ভোটটা দিতেন না উনি। অর্থাৎ ভোট আর নির্বাচন এই যে দুটা ভিন্ন বিষয় আছে, যখন বুঝাশোনার বিষয় থাকবে তখন যত না উৎসবের বিষয়, তার চেয়ে বেশি হচ্ছে হিসাব নিকাশের বিষয়, উপলব্ধির বিষয়, বিবেচনার বিষয়। তো ওই বিবেচনা এবার কোন পর্যায়ে যাবে সেটা একটু অপেক্ষা করে দেখতে হবে। আবার ডাকসু জাকসু একেবারে অপ্রাসঙ্গিক নয়, দুটাতে মিলিয়ে প্রায় 51-52 হাজার ভোট। তো এই 51-52 হাজার ভোট তো আমাদের জাতীয় নির্বাচনেও থাকবে, এরপরে আছে চাকসু রাকসু। অতএব ওখান থেকে কেউ আশাবাদী হবেন, কেউ শিক্ষা নেবেন, শিক্ষা নেওয়ার অনেক বিষয় আছে। আমাদের সময় একেবারে শেষ, ওই ক্ষেত্রে শেষ 30 সেকেন্ড সময় পাবে। এক নম্বরে বলি যে এখন নির্বাচনের মাঠে ভোট চাবেন, 3টা ন্যারেটিভ দাঁড়ায় গেছে। যারা এনসিপি তাদের 1 নম্বর ন্যারেটিভ মব। এই মবের এগেনস্টে তারা ভালো কিছু করে সেটা সিঙ্গেল জিনিস দেখাতে পারবেন না। যদি জামাতের কথা বলেন, একদম 30 সেকেন্ড সময়। জামাতের কথা বলেন, তারা বলবে শরিয়া আইন, মাজার ভাঙ্গো আর পাগলের দাড়ি চুল কামাই দাও, এলো তাদের অবস্থা। বিএনপির যদি ন্যারেটিভ ধরেন, চান্দাবাজি, দখল ইত্যাদি, চাঁদা পরে পল্টনে, চলে যায় লন্ডনে। এই যে কথাগুলো শুরু হয়েছে, এটার এগেনস্টে যে আপনি ভোট চেয়ে পাবলিকের ভোট কেন্দ্রে 80%, হোয়াট ইজ দ্য ন্যারেটিভ? ন্যারেটিভ তৈরি করা হয় নাই, স্লোগানই তো তৈরি করা হয়নি। বুঝতে পেরেছি আপনারা দুজন কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের সম্পাদকীয়। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।